ওকে, তো চলো আজকে আমরা নিয়ে চলে এসেছি টেস্ট পেপারের বাংলা ক্লাস 10-এর বাংলা, যেটা প্রথম টেস্ট পেপারের পেজ রয়েছে, পেজ নাম্বার 9। সেটা আমরা সলভ করবো। যে সমস্ত শর্ট কোশ্চেন রয়েছে, প্রথমেই দেখো 17টা এমসিকিউ রয়েছে এবং তার সাথে আরও যে সমস্ত শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব, এবং তার সাথে চলিত বাংলায় অনুবাদ রয়েছে একটা, সেটাও আমরা এখানে আজকে সলভ করব। তো চলো দেরি না করে তোমরা ফটফট করে টেস্ট পেপার খুলে নাও আর খাতা পেন নিয়ে নাও, কারণ তোমরা ফটফট করে অ্যান্সার লিখবে আর আমি অ্যান্সার বলবো। আচ্ছা, প্রথম আমাদের যেটা রয়েছে, টেস্ট পেপার খুলে নিই, দাঁড়াও আমি আগে। এই যে টেস্ট পেপার খুলে নিয়েছি। বাংলা প্রথম, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে বক্তা কে? অপশান এ ছোট মামা, অপশান বি হচ্ছে ছোট মেশো, নাকি অপশান সি হচ্ছে পত্রিকা সম্পাদক, নাকি আনসার হচ্ছে ছোট মাসি। তো তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে যে আনসারটা আমাদের হবে সেই আনসারটা হচ্ছে তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে বক্তা হচ্ছে ছোট মেশো। ঠিক আছে, একের ক্ষয়েরটা আনসার হচ্ছে আমাদের ছোট মেশো। ঠিক আছে, নেক্সট হচ্ছে, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি কি ধুতি, না ছেঁড়া কাপড়, না ছেঁড়া গামছা, না ছেঁড়া কম্বল। সো এখানে আনসার হবে পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি হচ্ছে ছেঁড়া কম্বল। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন আমাদের এখানে, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, এখানে ভয়ের কারণ কি? নদীর প্রতিহিংসার প্রবণ রূপ, নাকি নদীর জলস্ফীতি, নাকি অতি বর্ষণ, নাকি অন্ধকার। তো এখানে আনসার হবে আমাদের হচ্ছে যে বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ হচ্ছে আমাদের হচ্ছে নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। ঠিক আছে, নেক্সট আমরা চারেরটাতে আসবো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা বলতে এখানে কারা? মানুষরা, না শিশুরা, নাকি শান্ত পুরোহিতরা, নাকি শান্ত হলুদ দেবতারা। তো এখানে আনসার হবে যে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা বলতে এখানে হচ্ছে শান্ত হলুদ দেবতারা। পাঁচেরটা আসি আমরা, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ কি? তুষার, নাকি আগুন, নাকি জল, নাকি পর্বত। তা পাঁচেরটা আমাদের আনসার হবে যে পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তুষার। ঠিক আছে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ভুতুম ভগবান, নাকি ঘুমিয়েছ ঝাউ পাতা, নাকি পাগলি তোমার সঙ্গে, নাকি পাতার পোশাক। তা আমাদের এখানে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি হচ্ছে তোমার পাতার পোশাক। ঠিক আছে, এই কাব্যগ্রন্থের অন্তর্গত। সাতেরটাতে আসি, 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেয়া হতো 8 আনা, নাকি 10 আনা, নাকি 12 আনা, নাকি 16 আনা। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো তোমার হচ্ছে 12 আনা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম। নামটি সম্ভবত দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি বিদ্যাসাগর, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমাদের এখানে আনসার হবে ক, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, পরবর্তী হচ্ছে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? ভবভূতি, নাকি শূদ্রক, নাকি কালিদাস, নাকি চাণক্য। তো এখানে হবে পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটা হচ্ছে কালিদাসের। আচ্ছা, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে গৌণ কারক, নাকি অকারক, নাকি তির্যক কারক, নাকি নিমিত্ত কারক। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে তোমার হচ্ছে এখানে অকারক কারক। ঠিক আছে, রাজা গেলেন শিকারে, এখানে চিহ্নিত পদটি হলো কি, যেটা বোল্ড করা রয়েছে? অপাদান কারক, নাকি কর্মকারক, নাকি অধিকারক কারক, নাকি নিমিত্ত কারক। তো রাজা গেলেন শিকারে, এটা হচ্ছে তোমাদের অধিকারক কারক। ঠিক আছে, পরবর্তী হচ্ছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো প্রযোজ্য কর্তা, নাকি সহযোগী কর্তা, নাকি ব্যতিহার কর্তা, নাকি সমধাতুজ কর্তা। আমাদের এখানে উত্তর হবে ব্যতিহার কর্তা। ঠিক আছে, এবার হচ্ছে, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের সেটি হলো কি? তৎপুরুষ অভিপ্রায়, নাকি কর্মধারায়, নাকি দ্বিগু। তো আমাদের এখানে আনসার হবে সমৃদ্ধ তৎপুরুষ। ঠিক আছে, সমৃদ্ধ তৎপুরুষ।
আচ্ছা, তো এখানে তৎপুরুষ হবে, ঠিক আছে। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য নাকি কর্মবাচ্য নাকি ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? তো এখানে আনসার হবে তোরা সব জয়ধ্বনি কর, এটি হচ্ছে কর্তৃবাচ্য, ঠিক আছে। পরবর্তী হচ্ছে আমাদের 15টা, আবার তোরা মানুষ হ, বাক্যটি কি নির্দেশক নাকি অনুদেশক নাকি ইচ্ছামূলক নাকি বিস্ময়বোধক? তো এখানে হবে অনুজ্ঞাসূচক, ঠিক আছে। পরে হচ্ছে কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? মধু রায়। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? মধু রায় খেয়া বায়, নাকি তোমার হচ্ছে ঘন্টা বাজে, নাকি আমি বই পড়ি, নাকি এখানে তোমার খাওয়া হলো না? তো এখানে কোনটা হবে? ঘন্টা বাজে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে কোনটি কত বাজে উদাহরণ? ঘন্টা বাজে, এটা হচ্ছে আমাদের কর্মকর্তৃবাচ্যের উদাহরণ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে নবরত্ন শব্দটি হলো দ্বিগু সমাস নাকি বহুব্রীহি সমাস নাকি নিত্য সমাস নাকি কর্মধারয় সমাস? নবরত্ন শব্দটি হচ্ছে এখানে দ্বিগু সমাস। আচ্ছা, এবার আমরা পরবর্তীকালে আসব যে এখানে 4টে প্রশ্ন উত্তর দিতে বলেছে 2-এর দাগের, ঠিক আছে। এখানে 19টা শর্ট কোশ্চেন আছে, আমরা সেই শর্ট কোশ্চেনের আনসারগুলো করব। কি বলছে? সারা বাড়িতে হরগোল পড়ে যায়, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। খাতা কলম নিয়ে নাও, তোমরা এই অ্যান্সারগুলো লিখে নেবে। শোরগোলের কারণ কি? তো এখানে আমরা লিখব যে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হওয়ার জন্য সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তাহলে কি হচ্ছে সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণটা কি? না, তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হওয়ার জন্যে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। এগুলো কিন্তু তোমরা খাতা বইতে নোট করে নাও, খাতাতে নোট করে নাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবু হাসিতে লাগিলেন, ঠিক আছে। তো বড়বাবুর হাসির কারণটা কি? এখানে আমাদের আনসার হবে জগদীশবাবু যখন বললেন গিরিশ মহাপাত্রের মাথায় লেবু তেলের গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেল, এই কথাটা যখন বলল জগদীশবাবু, তখন বড়বাবু এই কথাটা শুনে হাসতে লাগলেন বা হেসে ফেললেন। তো বড়বাবুর হাসির কারণ হচ্ছে যে জগদীশবাবু যখন বললেন যে গিরিশ মহাপাত্রের মাথায় লেবু তেলের যে গন্ধ, সেই গন্ধতে থানাশুদ্ধ লোকের মাথা ধরে যাচ্ছে, তো সেইটার শোনার পরে কি হচ্ছে না, বড়বাবু এই কথা শুনে হাসতে লাগলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্নতে আমরা যাই। জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? লেখো, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেন। সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। তাই জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেন, সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে আমাদের জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? জামা অদল বদলের বুদ্ধি প্রথম অমৃতের মাথায় এসেছিল, ঠিক আছে। জামা অদল বদলের বুদ্ধি প্রথম অমৃতের মাথায় এসেছিল। পরবর্তী প্রশ্ন আমাদের নিজেকে কেবল বুঝাইতে পারে না, কি বোঝাতে পারে না? তো এখানে আনসার হবে, লেখো 30 বছর বয়সে নদীর প্রতি নদের চাঁদের যে অস্বাভাবিক মায়া, তা যে পাগলামিরই এক নামান্তর, তা তিনি নিজেকে বুঝাইতে পারে না। 30 বছর বয়সে নদীর প্রতি নদের চাঁদের যে অস্বাভাবিক একটা মায়া, সেই পাগলামি সেটা যে একটা পাগলামির নামান্তর ছিল, সেটা সে নিজেকে বোঝাতে পারে না, ঠিক আছে। পরের প্রশ্ন কি রয়েছে? অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? আচ্ছা, তোমরা আনসার লিখবে এখানে যে অস্ত্রকে গানের দুটি পায়ের ফেলে রাখার কথা বলা হয়েছে, অস্ত্রকে গানের দুটির পায়ে ফেলে রাখার কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্ন হচ্ছে এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? আনসার লেখো, অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। তাহলে এখানে কবির ভূমিকা কি হবে? যে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন, তার কণ্ঠেই সভ্যতার পুণ্যবাণী উচ্চারিত হবে। তো এখানে হচ্ছে এটা তোমার কবির ভূমিকা। এবার আমাদের আনসার হচ্ছে আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়?
আমাদের সঙ্গবদ্ধ হয়ে আরও বেঁধে বেঁধে থাকতে হবে, আমাদের সঙ্গবদ্ধ হয়ে আরও বেঁধে বেঁধে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিশু আর বুড়িরা খুন হলো, শিশুরা এবং বুড়িরা কেন খুন হয়েছিল? আমাদের উত্তর হবে কারণ এই যুদ্ধ নিষ্পাপ শিশুদেরও রেহাই দেয়নি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের, ওরে এই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? না, ধ্বংসলীলায় উন্মত্ত প্রলয়ঙ্কার শিবের অট্টরোলের হট্টগোল চরাচর স্তব্ধ। ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নতে আসি। বলছে হারিয়ে যাওয়া, দাঁড়াও তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, হারিয়ে যাওয়া কালি কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? তো হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সব থেকে যে দামি কলমটা ছিল তার দাম হচ্ছে 2500 পাউন্ড, তার দাম হচ্ছে 2500 পাউন্ড। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্পর্কে কি বিধান দিয়েছিলেন? তো এখানে বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছিলেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। আচ্ছা, বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? যে আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? তো এখানে প্রথম আনসার হবে তোমার হচ্ছে যে কারণ হচ্ছে এখানে কি হচ্ছে, বাইরে ফেললে সেটা গরু খেয়ে যে নিলে আসা অমঙ্গল, তাই গরুকে অক্ষর খাওয়ানো পাপ, তাই জন্য এখানে তোমার পুকুরে ফেলে দিয়ে আসার কথা বলা হয়েছে। ঠিক আছে। পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। ঠিক আছে। তারপরে আমরা আসি, এখানে কি বলছে না 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে বলা হচ্ছে এখানে কি, প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? লেখো, যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দ যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থেকে শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থেকে শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে, তাকে শূন্য বিভক্তি বলে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি হচ্ছে না, এখানে একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দিতে বলা হচ্ছে। একটা অনুজ্ঞাসূচক বাক্য কি হচ্ছে, এবার তোরা মানুষ হ, এটা হচ্ছে তোমার একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। আচ্ছা, এ কার লেখা, এটাকে কর্তৃবাচ্যে পরিবর্তন করো, এটা কে লিখেছে? কর্তৃবাক্যে হয়ে গেল। আচ্ছা, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? লেখো, যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। ঠিক আছে। এবার সমধাতুজ কর্তার একটি উদাহরণ, 2.4.5। আচ্ছা, গায়ক গাইছেন, এটা হচ্ছে সমধাতুজ একটা কর্তার উদাহরণ। ঠিক আছে। এরপর পরবর্তী প্রশ্ন কি হচ্ছে আমাদের 6টা, পঙ্কে জন্মে যা ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তাহলে কি হচ্ছে, পঙ্কজ, এটা হচ্ছে উপবাদ তৎপুরুষ। ঠিক আছে। পঙ্কে জন্মে যা, এটা হচ্ছে পঙ্কজ, এটা হচ্ছে উপবাদ তৎপুরুষ সমাস। ঠিক আছে। এবার আমাদের পরের প্রশ্ন আসছে 7টা, প্রযোজ্য কর্তা কাকে বলে? লেখো, যে কর্তা অন্যের প্রেরণায় কর্ম সম্পাদন করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যে কর্তা অন্যের প্রেরণার কর্ম সম্পাদন করে তাকে প্রযোজ্য কর্তা বলে। 8-এ চলে আসি, 2-8-টা, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করতে বলেছে। তো বাবুটির স্বাস্থ্য গেলেও শখ কিন্তু 16 আনাই বজায় আছে বা 16 আনাই আছে, একদম সহজভাবে সরল বাক্যে পরিণত। নেক্সট হচ্ছে 9-টা আমরা আসি, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? কর্মকর্তৃবাচ্য কাকে বলে না, এখানে হচ্ছে যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। ঠিক আছে। পরে আমরা আসি 10-টা। 10-এর প্রশ্ন কি বলছে, বিশেষ্য খণ্ড কাকে বলে? বিশেষ্য খণ্ড কাকে বলে? বিশেষ্য খণ্ড হচ্ছে এখানে যে অপ্রধান খণ্ড বাক্য বিশেষ্যের মতো ব্যবহৃত হয়ে প্রধান খণ্ড বাক্যের কোনো পদের সঙ্গে
লিত হয় তাকে বিশেষ্য খণ্ডপদ বলে। ঠিক আছে, তাকে বিশেষ্য খণ্ডপদ বলে। আচ্ছা, এখানে হয়ে গেল আমাদের শর্ট কোশ্চেন। এবার আমরা চলিত বাংলায় অনুবাদ করো। 4টে লাইন আমাদের অনুবাদ করতে হবে, 4 নম্বর আছে, তো আমরা এখানে সেটাকে অনুবাদ করব। কি বলছে তোমাদের, স্টুডেন্ট লাইফ is the stage of preparation of future. This is the most important period of life. আচ্ছা, a student is young today but he will be man tomorrow. তোমরা প্রথমে পুরোটাকে পড়ে নিয়েছো। তো এখানে কি হবে, আমাদের ট্রান্সলেশন আমরা করব একদম চলিত বাংলায়। তো আমরা প্রথমে বলি যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দাঁড়াও, তোমাদের আগে এখানে একটা বার করে দিই। হ্যাঁ, তো এখানে অনুবাদ হবে যে ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতির সময়। ঠিক আছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কাল এটি। এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে, একজন ছাত্র আজ যুবক, বাট হি উইল বি এ ম্যান টুমরো, কিন্তু কাল সে একজন পূর্ণাঙ্গ মানুষ হবে। ঠিক আছে, তো এই আমাদের বাংলার মোটামুটি যেগুলো শর্ট টাইপ অফ কোশ্চেন্স ছিল, আমরা 1 নম্বরে সব কিছু কভার করে দিলাম। প্রথম পেজ, প্রথম সেট। তো তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আরও অন্যান্য টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস চালিয়ে যাও। চলো, টাটা।